নমস্কার বন্ধুরা, পায়েল হোম টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমাদের আলোচ্য বিষয় ক্লাস 5 এর আমাদের পরিবেশ বলে এই পাঠ্য বইটি। এখানে আমরা দ্বিতীয় চ্যাপ্টারটা আলোচনা করব, ভৌত পরিবেশ। এবং সেখানে দেখো মাটি, জল, জীববৈচিত্র্য এই তিনটি চ্যাপ্টার মিলিয়ে আমি কিছু প্রশ্ন রেডি করে রেখেছি, যেটা তোমাদের খুবই উপকৃত হবে। তো চলো সে প্রশ্নগুলো দেখে নিই। তো দেখো, মাটি থেকে আমরা প্রশ্নটা রেখেছি। দেখো প্রথম কি বলেছে, মাটির প্রকারভেদ ও বৈশিষ্ট্য। তো আমরা সাধারণত জানি মাটি 3 প্রকার, যথা এঁটেল মাটি, দোআঁশ মাটি এবং বেলে মাটি। তো প্রথমে দিয়েছে এঁটেল মাটি কাকে বলে? যে মাটিতে কাদার পরিমাণ বেশি এবং এটি আঠালো হয় ও শক্ত হয়, তাকে আমরা বলছি এঁটেল মাটি। এবার বৈশিষ্ট্য দেখো। বৈশিষ্ট্য: কণাগুলি সূক্ষ্ম ঘন হয়, জল ধারণ ক্ষমতা বেশি হয় এবং 3 নম্বর হচ্ছে শুকালে সিমেন্টের মতো শক্ত হয়ে যায়। নেক্সট, বেলে মাটি। বেলে মাটিতে কাদার পরিমাণ কম ও বালির ভাগ বেশি থাকে। বৈশিষ্ট্য দেখো: জল ধারণ ক্ষমতা কম, জল সহজে নিচে চলে যায় এবং গাছপালা চাষের জন্য খুব কম উপযোগী। নেক্সট বলেছে দোআঁশ মাটি। বালি ও কাদার অনুপাত প্রায় সমান সমান এবং জৈব পদার্থ মিশ্রিত থাকে, তাকে দোআঁশ মাটি বলে। বৈশিষ্ট্য দেখো: মাঝারি জল ধারণ ক্ষমতা এবং চাষাবাদের জন্য সবচেয়ে ভালো। তো এরপর আমরা চলে আসবো মেন অধ্যায়ে। দেখো, মাটির তলার মাটি। 1 নম্বর হচ্ছে সবচেয়ে নিচের স্তরে কেমন মাটি থাকে? অ্যান্সার বলেছে মাটির একেবারে নিচের স্তরে সাধারণত ভারী ও মোটা দানার মাটি জমা হয়। এই মাটি কঠিন ও দৃঢ় হয়। 2, মিহিদানার মাটি কোথায় পাওয়া যায়? মাটির একেবারে উপরের স্তরে পাওয়া যায় মিহিদানার মাটি। এই অংশ সবচেয়ে উর্বর হয়। 3 নম্বর বলেছে মাটির জল মেশালে কি হয়? 1 গ্লাস জলে মাটি মিশিয়ে দিলে দেখা যায় মাটির দানাগুলি স্তরে স্তরে বসে যায় ও ভারী কণাগুলি নিচে হালকা ও কণাগুলি উপরে থাকে। তারপর নেক্সট অধ্যায় দেখো, মাটির উপাদান জৈব ও অজৈব। জৈব উপাদান কোনগুলি এবং অজৈব উপাদান কোনগুলি সেগুলো আগে দেখব। জৈব উপাদান: গোবর, পচা পাতা, মাছের কাটা অংশ, তারপরে ইত্যাদি, মানে পচা পাতা, গাছ থেকে যে পাতাগুলো পড়ে যে পচে যায় যেগুলো সবই। তারপরে ঘরের ধরো খোসা, কোনো সবজির খোসা, এগুলি যেগুলো পচে যায় সেগুলি আমাদের সবই কিন্তু জৈব পদার্থ। এবার দেখব আমরা অজৈব উপাদান কোনগুলি। পলিথিন, পেন্সিলের শীষ, ধাতব টুকরো বা কোনো প্যাকেট, যেমন কুরকুরে, চিপস ইত্যাদির প্যাকেট এবং চারপাশে তারপরে প্লাস্টিকের বোতল, এগুলো সবই কিন্তু অজৈব উপাদান। তাহলে আমরা দেখলাম জৈব ও অজৈব উপাদান কোনগুলি। এবার আমরা প্রশ্নে ফিরে আসা যাক। ফার্স্ট দেখো, সিমেন্টের আগে কী দিয়ে ইট গাঁথা হতো? উত্তর: সিমেন্ট আবিষ্কারের আগে এঁটেল মাটি দিয়ে ইট গাঁথা হতো, কারণ জল মেশালে তা শক্ত ও আঠালো হয়ে যেত। 2 নম্বর দেখো, মাটি ও জলের বোঝাপড়া। মাটি ও জল একে অপরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। জল মাটির গুণমান নির্ধারণে, চাষের উপযোগিতা নিরূপণে এবং গাছপালার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নেক্সট দেখো, এমন একটি জিনিস যার ভিতর দিয়ে জল গলে যায় কিন্তু মাটির কণা নয়, যেমন ফিল্টার কাগজ, যেটা তোমাদের পাঠ্য বইয়েই আছে। 4 নম্বর দেখো, কোনো মাটি থেকে জল দ্রুত বেরিয়ে যায়। কোন মাটি থেকে জল দ্রুত বেরিয়ে যায়? অ্যান্সার বলছে বেলে মাটি থেকে। নেক্সট দেখো, কোন মাটি ভিজতে বেশি সময় নেয়? এঁটেল মাটি, এটা আমরা সবাই জানি। 6 নম্বর দেখো, মাটির সজীব জৈব উপাদান কি? এমন জীবাণু ও প্রাণী যারা জৈব পদার্থকে ভেঙে সরল যৌগ তৈরি করে এবং মাটিকে উর্বর করে তোলে। নেক্সট দেখো, মাটির সজীব উপাদান কোনগুলি? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং তার আগেরটাও ছিল ইম্পর্টেন্ট। দেখো, কেঁচো, ব্যাকটেরিয়া, ছোট ছোট কীটপতঙ্গ, এগুলি হচ্ছে মাটির সজীব উপাদান। দেখো, কৃষকের বন্ধু হিসেবে পরিচিত উপাদান কোনটি? এটা তোমরা ছোট থেকে পড়ে এসছো, যদিও তোমরা এখন অনেকটাই ছোট। দেখো, কেঁচো। তাহলে কেঁচো। কেঁচো জীবাণুর ভূমিকা কি? মৃত জৈব উপাদান ভেঙে দিয়ে মাটিকে উর্বর করে। কোন সার মাটির উর্বরতা বাড়ায়? জৈব সার। উদাহরণ হিসেবে দেখো, জৈব সার হিসেবে দেখো গোবর সার ও কম্পোস্ট সার। রাসায়নিক সার হিসেবে দেখো নাইট্রোজেন সার ও ফসফেট সার। এরপর আমরা আলোচনা করব নেক্সট চ্যাপ্টার, মাটির শত্রু ক্ষতিকর উপাদান। ফার্স্ট দেখো,
মাটির ক্ষতিকর উপাদান কাকে বলে? উত্তর দেখো, পলিথিন, প্লাস্টিক ইত্যাদি যেগুলো শত শত বছরেও ভাঙে না, তাদেরকে মাটির ক্ষতিকর উপাদান বলে। নেক্সট দেখো কিভাবে এগুলো মাটির ক্ষতি করে। মাটিতে হাওয়া ও আলো চলাচল বাধা দেয়, গাছের শিকড় প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এবং থার্ড দেখো, ঝড়ে গাছ উপড়ে পড়ে এবং মাটি ক্ষয় হয়। নেক্সট, মাটির উর্বরতা বাড়ানোর উপায়। ফার্স্ট দেখো, প্রয়োজন অনুযায়ী জৈব ও অজৈব সার ব্যবহার করা। সেকেন্ড, মাটিতে সজীব উপাদান বৃদ্ধি করা। দেন একই মাটিতে বারবার একই ফসল না করে ফসল পরিবর্তন করে করে চাষ করা। নেক্সট চ্যাপ্টার দেখো, মাটি থেকে সোনার ধান। ফার্স্ট কোশ্চেন বলেছে, কোন মাটি ধান চাষে উপযোগী? যে মাটিতে জল দাঁড়ায় এবং সহজে কাদা হয়ে যায় সে মাটিতে ধান চাষের উপযোগী। নেক্সট বলেছে, বীজতলা কি? ছোট জায়গায় কাদা জমিতে ঘন ঘনভাবে ধান ছড়িয়ে বীজতলা তৈরি করা হয়, তাকে বলা হয় বীজতলা। কোন ধানে বীজতলা দরকার হয় না? আউশ ধান। কোন ধানে জমিতে একটু জল থাকা প্রয়োজন? আমন ধানে। নেক্সট দেখো, বীজ ধান কাকে বলে? বীজতলে উৎপন্ন ছোট্ট চারাগাছ হচ্ছে বীজ ধান। বীজ ধান কীভাবে বসানো হয়? সারিবদ্ধভাবে এক বিগত দূরত্বে বসানো হয়। নেক্সট, কত বড় হলে রোপণ করতে হয়? প্রায় 1 হাত বড় হলে। নেক্সট দেখো, রোয়া কি? সারি করে কাদামাটিতে চারাগাছ বসানোকে বলা হয় রোয়া। নেক্সট দেখো, ধান রোয়ার আগে কি করতে হয়? জমির মাটি কাদা করতে হয়, দেন তারপর বসাতে হয়। নেক্সট চ্যাপ্টার দেখো, মাটির উপর চা গাছ। ফার্স্ট কোশ্চেন, পাহাড়ে চা গাছ লাগাতে কতটা গভীর মাটি দরকার? অ্যান্সার দেখো, প্রায় 1.5 বিঘত গভীর মাটি দরকার। সেকেন্ড, পাহাড়ে কিভাবে চাষ করা হয়? অ্যান্সার দেখো, পাহাড়ের ঢালে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি তৈরি করে সেখানে বৃষ্টির জল আটকে চাষ করা হয়, একে ধাপ চাষ বলে। বা তাহলে ধাপ চাষ কাকে বলে? এখান থেকে আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে গেলাম। থার্ড দেখো, পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি চা কোথায় চাষ হয়? দার্জিলিং জেলায়। মে জুন মাসে দার্জিলিংয়ে কোন শাকসবজি বেশি হয়? কপি, যেমন বাঁধাকপি, ফুলকপি এগুলো। তারপর দেখো, ধান ও শাকসবজি চাষে কতটা গভীর মাটি দরকার? প্রায় 1 থেকে 1.5 ফুট গভীর মতো মাটি দরকার। তারপর দেখো, ধাপ চাষ কাকে বলে? তো আমরা আগেই পড়ে এলাম এটা। পাহাড়ি ঢালে সিঁড়ির মতো ছোট ছোট জমিতে চাষ করাকে ধাপ চাষ বলে। নেক্সট দেখো 7 নাম্বার, মাটি তৈরিতে কোন উদ্ভিদ সাহায্য করে? লাইকেন, মস, ফার্ন প্রভৃতি। তো আজকে আমরা মাটি থেকে সমস্ত চ্যাপ্টারটা আলোচনা করলাম। তো এই ভিডিওতে তো সমস্তটা করা বা 3টেই তো করা সম্ভব নয়, তো নেক্সট ভিডিওতে আমরা 2টো চ্যাপ্টার নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে।